হ্যালো, ওয়েলকাম টু এডুকেশন হাব। ক্লাস 10th সিবিএসসি স্টুডেন্টদের জন্য যে চ্যাপ্টারটা আমি পরপর বানাচ্ছি, আজকে আমি তার লাস্ট পর্বে এসে পৌঁছে গেছি। এটাই আমার লাস্ট ভিডিও অফ দ্যাট চ্যাপ্টার, দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ। চ্যাপ্টারটির লাস্ট ভিডিওটা আমি আজকে বানাচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। এবং এই টপিকটা কিন্তু খুবই বোর্ড কোশ্চেন হিসেবে আসে, বোর্ডে আসে, তার জন্য এটা পয়েন্টিংটা খুব ভালো করে তোমরা খাতায় নোট ডাউন করবে। সো এখানে যে চ্যাপ্টার পার্টটা রয়েছে এটা হচ্ছে বালকান টেনশন নিয়ে পুরো পার্টটা বোঝানো হয়েছে। এটার কোশ্চেনটা বেসিক্যালি যেই লাইনটার উপরে দেয় সেটা হচ্ছে এই লাইনটা, যেটা আমি হাইলাইট করে দিচ্ছি। দ্য মোস্ট serious source of nationalist tension in Europe after 1871 was the area called the Balkans. এই পার্টটা পুরোপুরি ইনভার্টেড কমার মধ্যে দিয়ে তাকে এক্সপ্লেন করতে দেওয়া হয়, তো সেই জন্য তোমরা সেটা খাতার মধ্যে লিখে নেবে। চলো এবার শুরু থেকে আমরা পড়ি। আচ্ছা, শুরুতেই আগে দুটো ওয়ার্ড সম্পর্কে ভালো করে জানা তোমাদের দরকার। সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ন্যাশনালিজম অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ ইম্পেরিয়ালিজম। ন্যাশনালিজম হচ্ছে ফিলিং অফ লাভ, প্রাইড, ডিভোশন টু ইয়োর ওন কান্ট্রি, নিজের কান্ট্রির প্রতি যে প্রেম ভালোবাসা, এটাকেই বলা হয় ন্যাশনালিজম। আর ইম্পেরিয়ালিজম কথাটা মানে হচ্ছে নিজের দেশকে তো ভালোবাসবেই এবং অপরে অন্য যে দেশটা সেই দেশকে নিচু করা বা অন্য দেশকে হেট করা, অন্য দেশকে ইগনোর করা বা চেষ্টা করা তাকে কলোনাইজড করা বা তাকে ডমিনেট করা, ওটাই হচ্ছে ইম্পেরিয়ালিজম। হ্যাঁ, যে যেমন আমাদের ইন্ডিয়া কলোনাইজড হয়েছিল বাই দ্য ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশ কান্ট্রি, তো সেটাই হচ্ছে ইম্পেরিয়ালিজমের মিনিং। By the last quarter of 19th century, nationalism no longer retained its idealistic liberal democratic sentiment of the first half of the century, but became a narrow creed with limited aims. মানে ধীরে ধীরে ন্যাশনালিজম এই ফিলিংসটা আস্তে আস্তে একটা খিদেই পরিণত হয়েছিল, বা বলতে পারো একটা লোভের পরিণত হয়েছিল। সেটা ছিল যে নিজের দেশকে তো ভালোবাসবেই, নিজের দেশকে সবার উপরে তুলতে গিয়ে অন্য দেশের ক্ষতি করা বা অন্য দেশকে কলোনাইজড করা বা অন্য দেশকে ছোট করে দেখা, এই চিন্তাভাবনাটা এসে গেছিল প্রত্যেকের মধ্যে। ডিউরিং দিস পিরিয়ড ন্যাশনালিস্ট গ্রুপস became increasingly intolerant of each other and ever ready to go to war. প্রত্যেকে যুদ্ধের জন্য যেন একেবারে প্রস্তুত হয়ে গেছিল। The major European powers in turn manipulated the nationalist aspiration of the subject peoples in Europe to further their own imperialist aim. The most serious source of nationalist tension in Europe after 71 was the area of Balkans. The Balkans was a region of geographical and ethnic variation comprising modern-day Romania, Bulgaria, Albania, Greece, Macedonia, Croatia, Bosnia-Herzegovina, Slovenia, Serbia, and Montenegro, whose inhabitants were broadly known as slaves. এটা হবে তোমাদের ফার্স্ট পয়েন্ট, আমি মার্ক করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে মেডিটেরেনিয়ান সি, যেটা আমরা ওয়ার্ল্ড ম্যাপে দেখে থাকি। মেডিটেরেনিয়ান সি এর চারদিকে টুকরো টুকরো কতগুলো রাজ্য ছিল। এই রাজ্যগুলোর যে মানুষজন বা প্রত্যেকটা যে ওখানকার যে বাসিন্দা, তাদেরকে বলা হতো স্লেভস। এই পুরো এরিয়াটা ডমিনেটেড হতো অটোম্যান এম্পায়ার উপরে। অটোম্যান এম্পায়ারটা কারা? অটোম্যান এম্পায়ার কারা? এরা হচ্ছে টার্কির একটা এম্পায়ার। এরা বেসিক্যালি পুরো এরিয়াটাকে রুল ওভার করতো। A large part of the Balkans were under the control of Ottoman Empire. এটা হবে তোমাদের second point. And fourth point, the spread of the ideas of romantic nationalism in Balkan together with the disintegration of the Ottoman Empire made the region very explosive. কি হলো না, এই পুরো এলাকাটা কিন্তু অটোম্যান এম্পায়ারের আন্ডারে ছিল, বাট ধীরে ধীরে অটোম্যান এম্পায়ার যখন উইক হতে শুরু করলো, তখন যে রিজিয়নাল যে শাসকরা ছিল তারা ধীরে ধীরে তাদের অটোনমি বা তারা এক্সপ্লোসিভ হয়ে গেল। তারা প্রত্যেকে নিজেদেরকে ফ্রিডম ঘোষণা করার চেষ্টা করলো। All through the 19th century, তারপরের পয়েন্ট আমি হাইলাইট করছি, all through the 19th century the Ottoman Empire had sought to strengthen itself through modernization and internal reforms, but with very little success. মানে প্রত্যেকেই চাইছিল অটোমান এম্পায়ারকে উইক দেখে, প্রত্যেকেই কী করছিল, স্ট্রেংথ নিয়ে, মানে সবাই সবার শক্তি দেখানোর জন্য এগিয়ে এসেছিল। ওয়ান বাই ওয়ান ইটস ইউরোপিয়ান পাওয়ার, ইউরোপিয়ান সাবজেক্ট nationalists
ব্রোক অ্যাওয়ে ফ্রম ইটস কন্ট্রোল অ্যান্ড ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স। আস্তে আস্তে প্রত্যেকে অটোম্যান এম্পায়ারের থেকে নিজেকে বার করে নিয়ে চেষ্টা করলো নিজেদের এম্পায়ার বা নিজেদের রাজ্যগুলোকে আলাদা আলাদাভাবে স্বাধীন করতে। দ্য বালকান পিপলস বেসড দেয়ার ক্লেমস ফর ইন্ডিপেন্ডেন্স অর পলিটিক্যাল রাইটস অন দ্য ন্যাশনালিটি অ্যান্ড ইউজড হিস্ট্রি টু প্রুভ দ্যাট দে হ্যাড ওয়ান্স বিন ইন্ডিপেন্ডেন্ট বাট হ্যাড সাবসিকুয়েন্টলি বিন সাবজুগেটেড বাই ফরেন পাওয়ার্স। প্রত্যেকে বলতে শুরু করলো যে আমাদের একটা সময় আমরা স্বাধীন ছিলাম, কিন্তু আজকে আমরা একটা অটোম্যান এম্পায়ারের আন্ডারে চলে এসেছি। তাই প্রত্যেকেই চায় লিবার্টি নিতে, বা প্রত্যেকেই চাইছিল যে এই অটোম্যান এম্পায়ার থেকে বেরিয়ে আসতে। Hence, the rebellious nationalists in the Balkans thought of their struggles as attempt to win back their long-lost independence. As the different Slavic nationalists struggled to define their identity and independence, the Balkan area became an area of intense conflict. এই ছোট ছোট রাজ্যগুলো তো নিজেদের মধ্যে বিভিন্ন রকম বিবাদে মানে মেতেই উঠেছিল। তার সাথে এই সময় দেখা গেল আরেকটা সমস্যা এখানে দেখা দিল, বা বলতে পারো আরেকটা ভায়োলেন্স দেখা দিল। সেটা হচ্ছে বাইরের যে শক্তিশালী যে দেশগুলো ছিল তাদের চোখ পড়ে গেল এই বালকান এরিয়াতে। বেসিক্যালি এটা এমন একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে ছিল, বালকানস পুরো এরিয়াটা, যেখান থেকে প্রত্যেকটা দেশের একটা কানেকশন ভালো ছিল, বা সেখানকার রিসোর্সেসগুলো খুব বেশি লোভনীয় ছিল, যেটা কিনা এবার আস্তে আস্তে বাইরের যে শত্রুগুলো শক্তি, যেটা আর কি এরপরেই আমরা দেখব রাশিয়া, জার্মানি, ইংল্যান্ড, অস্ট্রিয়া, হাঙ্গেরি, এদের চোখ পড়বে ওই এলাকাটার উপরে। এবার এরাও চাইবে পুরো এলাকাটাকে কলোনাইজড করতে। এই নিয়ে একটা ইন্টারনাল কনফ্লিক্টস তো ছিলই, সাথে একটা এক্সটার্নাল কনফ্লিক্টস তৈরি হয়ে যাবে। The Balkan states were fiercely jealous of each other and each hoped to gain more territory at the expense of the others. Matters were further complicated because the Balkans were also become the scene of the big power rivalry. During this period, there was intense rivalry among the European powers over trade and colonies, as well as naval and military might. These rivalries were very evident in the way of Balkan problem unfold. Each power like Russia, Germany, England and Austria-Hungary was keen on countering the hold of the powers of the Balkans and extending its power control over the area. তাহলে কি হলো, ইন্টারনাল কনফ্লিক্ট তো চলছিলই, তার সাথে এবার নজর পড়ে গেল বাইরের কিছু দেশের, যেমন রাশিয়া, জার্মানি, ইংল্যান্ড অ্যান্ড অস্ট্রিয়া হাঙ্গেরি, তারাও এবার ওই এলাকাটাকে কবজা করার জন্য বা কলোনাইজড করার জন্য এগিয়ে এলো। তার ফলে পুরো ব্যাপারটাই কিন্তু একটা ভয়াবহ রূপ নিল, এবং এটাই কিন্তু মেন কারণ হয়ে দাঁড়ালো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের। This led to a series of wars in the region and finally the First World War. এটাই কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের একদম ইমিডিয়েট কজ হিসাবে দাঁড়িয়ে গেল। ঠিক আছে, এই অবধি হচ্ছে তোমাদের বালকানসের টেনশনটা পুরো ক্লিয়ার করে বলা আছে। এই অবধি হচ্ছে যে কোশ্চেনটা তৈরি হচ্ছে বালকান টেনশনের, হোয়াট আর দ্য মেন কজেস বিহাইন্ড দ্য বালকান টেনশন, তার আনসারটা এই অবধি আসবে। এবার হচ্ছে আমাদের লাস্ট পার্ট অফ দিস চ্যাপ্টার, কনক্লুশন পার্ট। কি বলা আছে না, ন্যাশনালিজম অ্যালাইন্ড উইথ দ্য ইম্পেরিয়ালিজম লেড ইউরোপ টু ডিজাস্টার ইন 1914. 1914 আমরা জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল 1914 থেকে 1918। তাহলে এই যে ন্যাশনালিজম এবং ইম্পেরিয়ালিজম দুটো জোট বেঁধে যে যুদ্ধটাকে সামনে নিয়ে এলো, সেটাই ছিল প্রথম বিশ্বযুদ্ধ বা 1914-এর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। বাট meanwhile many countries in the world which had been colonized by European powers in the 19th century began to oppose imperial domination. কিন্তু এরই ভেতরে যারা যারা কলোনাইজড হয়েছিল তারাও কিন্তু আস্তে আস্তে এই সুযোগে, এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সুযোগে কিন্তু তারাও কিন্তু নিজেদেরকে লিবার্টি করার জন্য বিভিন্ন রকম চেষ্টায় নেমে পড়েছিল। European powers in the 19th century began to oppose imperial domination. The anti-imperial movements, এটাকেই বলা হয় anti-imperial movements। এটা মিনিং হচ্ছে যে নিজেকে স্বাধীন করার জন্য যে রিভোল্টসগুলো হয়েছে, that developed everywhere were nationalist in the sense that they all struggled to form independent and nation state. প্রত্যেকে যেটা এই কলোনাইজডের বিরুদ্ধে নিজেদের লিবার্টি করার জন্য যে যুদ্ধে নেমেছিল, সেটাই ছিল অ্যান্টি ইম্পেরিয়ালিস্টিক মুভমেন্ট, ইম্পেরিয়াল মুভমেন্ট। সবাই সবার দেশকে নেশন স্টেট করার জন্য উঠে পড়ে রেখেছিল। অ্যান্ড ওয়ার ইন্সপায়ার্ড বাই আ সেন্স অফ কালেকটিভ ন্যাশনাল ইউনিটি ফোর্সড ইন কনফ্রন্টেশন উইথ ইম্পেরিয়ালিজম। ইউরোপিয়ান আইডিয়াস অফ ন্যাশনালিজম ওয়ার নাও ওয়ার রেপ্লিকেটেড for people everywhere, developed their own specific variety of nationalism, but the idea of national societies should be organized into nation state came to be accepted as a natural and universal.
তো এখানেই তোমাদের চ্যাপ্টারটা পুরোপুরি শেষ হচ্ছে, এবং আমার যে পরপর সিরিজগুলো আছে তোমরা যদি পরপর দেখো তাহলে আশা করি পুরো চ্যাপ্টারটা জিস্ট তোমরা বুঝতে পারবে বা ভালো মতো একটা কানেকশান খুঁজে পাবে। আর বোর্ডে এই চ্যাপ্টার থেকে কিন্তু খুব বেশি কোশ্চেন থাকে, তাই জন্য খুব ভালো করে চ্যাপ্টারটা তৈরি করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্টে তোমরা বলো, তাহলে আমি কিন্তু উত্তর দেবো। চলো, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমি ইন্ডিয়ান ন্যাশনালিজম নিয়ে আমি আসবো, আবার পরপর তোমাদের জন্য সিরিজ বানিয়ে দেবো। এখানে আমি শেষ করছি এই সিরিজটাকে, এই চ্যাপ্টারটাকে। থ্যাংক ইউ ভেরি মাচ।